মিনি গল্প ঘরে স্বাগতম। অনেক দিন আগের কথা। একটি ঘন সবুজ জঙ্গল ছিল, যেখানে সব পশু পাখি মিলেমিশে শান্তিতে বসবাস করত। কিন্তু সেই জঙ্গলে ছিল এক চিতাবাঘ, যে ছিল খুবই অহংকারী আর লোভী। সে কখনো নিয়ম মেনে চলত না। লুকিয়ে লুকিয়ে হরিণের বাচ্চা শিকার করত, অন্য প্রাণীদের ভয় দেখাত। সবাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত। রাজামশাই, আপনাকে এবার কিছু ব্যবস্থা নিতেই হবে। আমি চাই সে যেন কালকের মধ্যেই এই রাজ্য ত্যাগ করে, না হলে তাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে। এই খবর যখন চিতাবাঘের কাছে পৌঁছালো, সে রাগে ফুঁসতে লাগলো। আমি যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে সিংহের বাচ্চাকে নিয়ে যাব। যা ভাবা তাই কাজ। এক সুযোগে চিতাবাঘ সিংহের ছোট্ট বাচ্চাটিকে মুখে করে নিয়ে দৌড় দিল। চারদিকে হইচই পড়ে গেল। ধরো ধরো, চিতাবাঘ বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছে। ধরো ধরো! এই ভয়ঙ্কর খবরটা যখন সিংহ রাজার কানে পৌঁছালো, সে মুহূর্তেই গর্জে উঠল। চিতাবাঘ দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো এক শান্ত পুকুরের ধারে। চিতাবাঘ হাঁপাতে হাঁপাতে একটু থামল, মনে মনে ভাবল, এখন আর কেউ আমাকে ধরতে পারবে না। ঠিক তখনই সে পানির দিকে তাকালো, আর হঠাৎই থমকে গেল। পানির ভেতরে আর একটা চিতাবাঘ, আর তার মুখেও সিংহের বাচ্চা। পানির ভেতরের বাচ্চাটা যেন আরো বড় দেখাচ্ছে। চিতাবাঘের চোখে হঠাৎ লোভ জেগে উঠল। তার মনে ভাবনা ঘুরতে লাগলো, ওটা আগে নিলে আজ আমার ভোজ আরো বড় হবে। সে ধীরে ধীরে নিজের মুখের বাচ্চাটিকে নিচে নামিয়ে রাখল। এক মুহূর্ত না ভেবেই সে সোজা পুকুরের ভেতরে ঝাঁপ দিল। পুকুরে ঝাঁপ দেবার সাথে সাথেই চিতাবাঘ বুঝতে পারল এটা কোনো আসল চিতাবাঘ নয়, সবই ছিল তার নিজের ছায়া। বাঁচাও বাঁচাও! কিছুক্ষণ পর জঙ্গলের সব পশু পাখি পুকুরের ধারে এসে পৌঁছালো। সিংহ রাজা দ্রুত এগিয়ে গিয়ে তার ছোট্ট বাচ্চাটিকে কোলে তুলে নিল। সে ভালোবাসায় বাচ্চাটিকে আদর করতে লাগল। চারপাশে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সিংহ রাজা ধীরে গম্ভীর কণ্ঠে বলল, অতিরিক্ত লোভ কখনো ভালো নয়। আজ তারই প্রমাণ সবাই দেখলে। তোমরাও কখনো লোভ করো না বন্ধুরা। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নিশিপুর রাজ্যের সকালটা আজ অদ্ভুত নীরব। যে বাজারে প্রতিদিন ভোর থেকেই মানুষের কোলাহল, দোকানীদের হাঁকডাক আর কেনাবেচার ভিড় লেগে থাকত, আজ সেখানে যেন নেমে এসেছে অজানা এক শূন্যতা। পুরো গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয়ে বসে আছে। তাদের মুখে উদ্বেগের ছাপ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু কি এমন হয়েছে যার জন্য পুরো গ্রামের মানুষ আজ একসাথে জড়ো হয়েছে? কেন সবার মুখে এত দুশ্চিন্তা? নিশিপুর ছিল একটি ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর রাজ্য। সেই রাজ্যের শাসক ছিলেন এক জ্ঞানী ও শক্তিশালী রাজা। তিনি সবসময় চাইতেন তার রাজ্য উন্নতি করুক, শস্যে ভরে উঠুক আর সবাই সুখে থাকুক। কিন্তু রাজ্যের প্রজারা রাজার উপর সন্তুষ্ট ছিল না, কারণ রাজা সবসময় তাদের কঠোর পরিশ্রম করতে বলতেন। ভোর হতেই কৃষকদের মাঠে যেতে হতো, কারিগরদের কাজে বসতে হতো, আর ব্যবসায়ীদেরও দিনরাত পরিশ্রম করতে হতো। কিন্তু তারা জানতো না রাজার মনে অন্য এক গভীর উদ্দেশ্য ছিল। এ কি মহারাজ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। মন্ত্রী, আমি প্রজাদের অনেক পরিশ্রম করতে বলি, কারণ তারা পরিশ্রম না করলে কখনো উন্নতি করতে পারবে না। আপনি ঠিকই করেন মহারাজ। কিন্তু তারা আমাকে ভুল বোঝে। তারা ভাবে আমি শুধু ভয় দেখিয়ে কাজ করাই, অথচ আমি চাই
তাদের ভবিষ্যৎ নিরাপদ হোক। প্রজারা সবসময় রাজার মনের গভীর উদ্দেশ্য বুঝতে পারে না মহারাজ। সেটাই তো আমার চিন্তা। আজ তারা আমাকে ভুল বুঝছে, কিন্তু আমার ছেলে যখন রাজা হবে তখন সে কিভাবে এই রাজ্য চালাবে সেটাই ভেবে আমি চিন্তিত। মহারাজ, একটি কাজ করুন। আপনি রাজকুমারকে 1 মাসের জন্য রাজা বানিয়ে দিন। তাহলে আপনি বুঝতে পারবেন তিনি কিভাবে রাজ্য পরিচালনা করেন। খুব ভালো কথা বলেছ মন্ত্রী। আচ্ছা, রাজকুমারকে ডেকে আনো তো। রাজকুমার মহাশয়, মহারাজ আপনাকে এখনই দরবারে যেতে বলেছেন। জি বাবা, বলুন। রাজকুমার, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমি চাই আগামী 1 মাসের জন্য তুমি এই রাজ্যের রাজা হও। যদি তুমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারো, তবে আমি পুরো রাজ্য একবারের জন্য তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বিশ্রামে যাব। সত্যি বাবা, আমি তো খুবই খুশি। হ্যাঁ, এটাই তোমার পরীক্ষা। ঠিক আছে বাবা, 1 মাসের মধ্যেই আমি এই রাজ্যকে তোমার থেকেও সুন্দর আর সুখী রাজ্যে গড়ে তুলব। দেখেই নিও। রাজকুমার, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ সেনাপতি। সেনাপতি, রাজা হতে পেরে আমি খুব খুশি, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না, তাই তোমাকে ডেকেছি। রাজকুমার, শুরু করার আগে আপনাকে এই পুরো রাজ্য ভালো করে দেখতে হবে, এখানকার মানুষদেরও দেখতে হবে। ঠিকই বলেছ, আগে আমাকে প্রজাদের বুঝতে হবে। চলো, আমরা দুজন আজই রাজ্য পরিদর্শনে বের হই। একটু পরেই রাজকুমার ও সেনাপতি ঘোড়ায় চড়ে রাজ্যের রাস্তা ধরে বের হয়ে গেল। আর ভালো লাগে না ভাই, এত কষ্ট করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। ঠিক বলেছ, রাজা আমাদের দিয়ে কত কাজ করায়, ভোর থেকে রাত পর্যন্ত শুধু পরিশ্রম। রাজার তো এত সম্পদ, সেখান থেকে যদি আমাদের একটু দিত তাহলে কি কমে যেত? উল্টো আমরা আরামে বসে বসে খেতে পারতাম, আমাদের গরিবিও চলে যেত। কিন্তু না, আমাদের রাজা ভালো না। আরে রাজকুমার! কৃষকদের কথা শুনে রাজকুমার ও সেনাপতি কিছু না বলেই সেখান থেকে চলে গেল। এরপর তারা রাজ্যের আরও অনেক জায়গায় গেল। যেখানেই গেল সব জায়গায় একই কথা, সবাই রাজার উপর অসন্তুষ্ট। শোনো সেনাপতি, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত রাজকুমার? পুরো রাজ্যে ঘোষণা দাও, আগামীকাল সবাই যেন প্রাসাদের বাগানে উপস্থিত হয়। যেমন আপনার আদেশ রাজকুমার। শোনো শোনো শোনো, নিশিপুরের সকল প্রজাদের উদ্দেশ্যে রাজকুমারের আদেশ, আগামীকাল সকলে প্রাসাদের বাগানে উপস্থিত হবে। পরের দিন সকাল, প্রাসাদের বাগানে সব প্রজা জড়ো হয়েছে। সবার মুখে দুশ্চিন্তা। আমাদের সবাইকে কেন ডাকা হলো? বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে কিছু একটা বড় ব্যাপার। আমার তো খুব ভয় লাগছে। আজ আমি তোমাদের সবাইকে ডেকেছি একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি চাই আমার রাজ্যে আর কেউ গরিব থাকবে না। আমি চাই সবার কাছে সোনার মুদ্রা থাকবে, আর তোমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না। কি বললেন রাজকুমার? আমাদের আর কাজ করতে হবে না? হ্যাঁ, আজ থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না। এসো, একে একে সবাই সামনে আসো, আমি প্রত্যেককে সোনার মুদ্রা ভর্তি থলে দেব। রাজকুমারের জয়! রাজকুমারের জয়! সবাই খুশি মনে সোনার থলে নিয়ে নিজ নিজ বাড়ির দিকে চলে গেল। সব ঘরে আনন্দ, হাসি আর উল্লাস।
আজ আমি সবাইকে খুশি করে দিয়েছি। এবার তো বাবা অবশ্যই আমার প্রশংসা করবেন। আমি প্রমাণ করে দিলাম আমি ভালো রাজা হতে পারি। কয়েকদিন যেতে না যেতে গ্রামের চিত্র পুরো বদলে গেল। সবাই কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে রইল, কিন্তু ধীরে ধীরে সেই আরামের জীবনই তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। বাবা চলো না দোকানে যাই, আমি মজা খাবো। ওকে নিয়ে যাও না, কিছু একটা এনে দাও। কি নিয়ে আসবো? কোনো দোকানই তো খোলা নেই। আমাদের কাছে এত সোনার মুদ্রা আছে, তবুও আজ একটা খাবারও জোগাড় করতে পারছি না। ও ভাই শোনো, কি খবর? অনেক দিন ধরে তুমি মাছও বিক্রি করতে আসছো না। আরে ভাই, এত সোনার মুদ্রা থাকতে আমি আবার মাছ ধরতে যাব কেন? এইভাবে ভাবলে তো আমরা কেউই খেতে পারবো না। তাহলে তুমি কেন আবাদি কাজ ছেড়ে দিয়েছো? ঠিকই তো, আমরা ভুল করছি। এখনই যদি ঠিক না হই তাহলে সামনে বড় সমস্যায় পড়ব। তুমি আমার রাজ্য অচল করে ফেলেছো। এভাবে কি রাজ্য চলে? আমাকে আর কয়েকদিন সময় দিন বাবা, সবই বুঝতে পারবেন। সবাইকে এখানে ডাকা হলো কেন? বুঝতে পারছো না? আমরা সবাই ভুল করেছি। আমরা কখনো এত সোনার মুদ্রা দেখিনি। হঠাৎ পেয়ে আমরা লোভে পড়ে গেছি। শুনতে খুব ভালো লাগছিল, আরামেই দিন কাটছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম কাজ ছাড়া জীবন চলে না। আমি মাঠে যাইনি, তাই এখন আমাদের ঘরে শস্য নেই। আমরাও মাছ ধরা বন্ধ করেছি, তাই বাজারে মাছ নেই। আমরা একে অপর ছাড়া বাঁচতে পারি না। প্রথমে ভালো লাগলেও এখন কোনো প্রয়োজনই মেটাতে পারছি না। আমি ভাবতাম সে না করলে আমিও করব না। এই অহংকারেই চুপ ছিলাম। আমার ঘরে মুদ্রা আছে, কিন্তু খাবার নেই অনেক দিন ধরে। আমরা ভুল করেছি, আমরা অলস হয়ে গেছি। সামান্য টাকার লোভ আমাদের অন্ধ করে দিয়েছে। রাজা আমাদের পরিশ্রম করতে বলতেন, কারণ কাজ ছাড়া আমরা বাঁচতে পারি না। রাজা আমাদের ভালো চেয়েছিলেন, আর আমরা তাকে নিয়েই খারাপ কথা বলেছি। আমরা তাকে বুঝতেই পারিনি। চলো আমরা সবাই রাজপ্রাসাদে যাই, আবার পরিশ্রম শুরু করব। এখনো দেরি হয়নি। লোভ, অলসতা হলো ধ্বংস। সবাই রাজপ্রাসাদে এসে রাজার সামনে নিজেদের ভুল স্বীকার করল। তারা বুঝতে পারল রাজা কড়া না হলে তারা অলস হয়ে কিছুই করত না। সবাই ক্ষমা চাইল। রাজা তাদের ক্ষমা করে বললেন তিনি আবার সব অভাব দূর করে দেবেন, তবে শর্ত একটাই, সবাইকে মন দিয়ে নিজের কাজ করতে হবে। সেদিন থেকেই সবাই নতুনভাবে শুরু করার প্রতিজ্ঞা করল। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি এই রাজ্যের যোগ্য শাসক। তুমি যা করেছ খুব বুদ্ধি দিয়ে করেছ। আমি বুঝতে পেরেছি এটা তোমার পরিকল্পনাই ছিল। হ্যাঁ বাবা, সবাই যখন আপনাকে ভুল বুঝছিল তখন আমি চেয়েছিলাম তাদের সত্যটা বুঝাতে। আজ থেকে তুমি এই রাজ্যের মহারাজা। মনে রেখো, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, আর অলসতা জীবনের ধ্বংস। আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।